ওয়েলকাম। আজকে আমরা খুব সুন্দর ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটার নাম হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। দেখো, ওয়ার্ক ডান তার মানেটা কি? ওয়ার্ক ডান যদি ফর্মুলা আমরা দেখি, তাহলে ওয়ার্ক ডান তার ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখন ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুটো টার্ম নিয়ে আমরা যে ফোর্স অ্যান্ড মোশন যে সেকেন্ড চ্যাপ্টারটা ছিল আমাদের ফিজিক্যাল সায়েন্সের, তা সেই চ্যাপ্টারে কিন্তু আমরা অলরেডি আমাদের ধারণা রয়েছে। ফোর্স মানে কি? তুমি এক্সটার্নালি যেটা অ্যাপ্লাই করে কোনো একটা অবজেক্টকে তুমি মুভ করাতে পারো বা মুভ করানোর চেষ্টা করতে পারো, বা কোনো একটা মুভিং অবজেক্টের ডিরেকশনটাকে তুমি চেঞ্জ করতে পারো, সেটাকে আমি ফোর্স বলছি। এবার ফোর্সের ইউনিট আমরা জানি, ফোর্সের সিজিএস ইউনিট হচ্ছে তোমার ডাইন, আর এসআই ইউনিট হচ্ছে নিউটন। ঠিক আছে, তাহলে একটা বললাম হচ্ছে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে ফোর্স সম্বন্ধে আমাদের ধারণা আছে, ডিসপ্লেসমেন্টের ধারণাও কিন্তু আমাদের রয়েছে সেই সেকেন্ড চ্যাপ্টারে, ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারে। তাহলে ডিসপ্লেসমেন্টটা কি ছিল? দেখো, আমরা এই ডায়াগ্রামটায় চলে আসি। ধরো একটা অবজেক্ট এই এ পয়েন্ট থেকে এই ডিরেকশনে গিয়ে বি পয়েন্টে এলো, ক্লিয়ার? এইবার সেই অবজেক্টটা বি পয়েন্ট থেকে ডিরেকশন চেঞ্জ করে দেখো সি পয়েন্টে আসলো। তাহলে ইনিশিয়াল পয়েন্ট কোনটা? ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে তোমার এ, আর ফাইনাল পয়েন্ট কোনটা? ফাইনাল পয়েন্ট হচ্ছে তোমার সি। ওকে, তাহলে এই ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন এই দুটোকে তুমি যদি একটা স্ট্রেট লাইন দিয়ে তুমি যদি অ্যাড করো, তাহলে দেখো এই রেড কালারের যে লাইনটা আছে, এই রেড কালারের লাইনটা তোমার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে রেড কালারের যে লাইনটা পাচ্ছি, এই রেড কালারের লাইনটাকে আমি কি বলবো? এই রেড কালারের লাইনটাকে আমি বলবো হচ্ছে সেই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে দেখো এ থেকে সি এটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে যদি আমি অ্যাড করি, তাহলে যেটা আমি পাচ্ছি সেটাকে আমি বলছি হচ্ছে সেই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট। আর প্রথমে অবজেক্টটার কত ডিসটেন্সে ট্রাভেল করলো? এ থেকে বি তে আসলো, তাহলে এ বি পরিমাণ ডিসটেন্স, আর বি থেকে সি তে গেল, তার মানে বিসি পরিমাণ ডিসটেন্স। তাহলে এসি, এ বি আর বিসি এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে এই অবজেক্টটার টোটাল ডিসটেন্স কতটা সে ট্রাভেল করলো, তাহলে সেটার কিন্তু আমি টোটাল হিসাবটা পাবো। তাহলে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট দুটো যে এক জিনিস নয়, সেটা আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে ক্লিয়ার করেছিলাম। এখানে আমরা পরিষ্কার ভালো বুঝতে পারলাম যে ডিসটেন্সের ক্ষেত্রে কিন্তু নট দ্যাট তোমার ডিরেকশন সবসময় যে একই থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই। যেমন ধরো এখান থেকে এ থেকে বি তে ডিরেকশন কোন দিক থেকে ছিল? এটা নর্থ, এটা সাউথ, এটা যদি ইস্ট, এটা ওয়েস্ট হয়, তাহলে নর্থ থেকে সাউথে গেছে ফার্স্টে এ থেকে বি, আর বি থেকে সি মানে কোথায় বলো? এখান থেকে ইস্টের দিকে গেছে। তাহলে এই ডিসটেন্স ট্রাভেল করতে গেলে তার কিন্তু ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে কি, এ থেকে বি তে যাওয়ার সময় তার যা ডিরেকশন ছিল, বি থেকে সি তে যাওয়ার সময় তার ডিরেকশন কিন্তু সেম নয়, আলাদা হয়ে গেছে। কিন্তু দেখো এ আর সি কে তুমি যখন যোগ করেছো, তখন যে এ সি যে তুমি ডিসটেন্সটা পেয়েছো, সেই ডিসটেন্সটার ক্ষেত্রে কিন্তু তোমার ডিরেকশন কিন্তু সবসময় কিন্তু একটা ফিক্স দিকে রয়েছে। তার মানে এখানে কিন্তু ডিরেকশনের কিন্তু কোনো চেঞ্জেস কিন্তু আসেনি। তাহলে এটাকে আমরা মোদ্দা কথা বলছি ডিসপ্লেসমেন্ট, আর এটা প্লাস এটা, এটাকে আমরা বলছি হচ্ছে ডিসটেন্স। ক্লিয়ার? তাহলে এইবার আমরা এতগুলো কথা আলোচনা করলাম কেন? এতগুলো কথা আমরা আলোচনা করলাম যে ওয়ার্ক যে চ্যাপ্টারটা আমরা পড়ছি, যে চ্যাপ্টার একটা টপিক ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, কথা আমি বললাম ইজ ইকুয়াল টু বললাম হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তার মানে অবভিয়াসলি যেখানে ডিসপ্লেসমেন্ট থাকবে সেখানে আমার ওয়ার্ক ডান থাকবে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করে থাকি, আর যদি আমার ডিসপ্লেসমেন্ট না থাকে সেখানে আমার ওয়ার্ক ডান অ্যামাউন্ট কত হবে? জিরো, যদিও সেখানে আমি ফোর্স অ্যাপ্লাই করে থাকি। যেমন ধরো কথার কথা বলছি, এই যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটাকে ধরো আমি ঠেলে সরানোর চেষ্টা করছি, সরছে না, তাহলে আমি তো ফোর্স অ্যাপ্লাই করলাম, কিন্তু ফোর্স অ্যাপ্লাই করলেও দেওয়ালটা যেহেতু সরলো না, তাহলে সেই ক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই করেছি কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি। অবভিয়াসলি আমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছি, ইট ইজ নট সাফিসিয়েন্ট টু ডিসপ্লেস দ্য ওয়াল, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে যেহেতু ডিসপ্লেসমেন্ট হলো না আমার ফোর্স অ্যাপ্লাই করা সত্ত্বেও, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে ওয়ার্ক ডান কত বলবো? ওয়ার্ক ডান অ্যামাউন্ট হচ্ছে জিরো। ক্লিয়ার? আবার তুমি একটা জিনিস খেয়াল করো, ধরো অবজেক্টটা এ থেকে বি তে আসলো, বি থেকে সি তে গেল, সি থেকে যদি পুনরায় আবার যদি এ তে চলে আসে, তাহলে যেটা ইনিশিয়াল পজিশন সেটাই যদি তার ফাইনাল পজিশন হয়, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত হবে? তাহলে সেক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্ট অ্যামাউন্ট হবে হচ্ছে জিরো। তাহলে যেহেতু ডিসপ্লেসমেন্ট অ্যামাউন্ট সেটার ক্ষেত্রেও জিরো হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে তাহলে তুমি ফোর্স তুমি অ্যাপ্লাই করলে, কারণ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার এ, এখানে যদি এতটা পথ যদি তুমি হেঁটে কেউ ক্রস করতে চায়,
তাহলে অবভিয়াসলি তাকে তার মাসেলের উপর ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে আবার দেখো ডিসটেন্সও সে কিন্তু ট্রাভার্স করলো, কিন্তু তার ডিসপ্লেসমেন্ট অ্যামাউন্ট কত হলো, ডিসপ্লেসমেন্টের কনসেপশন অনুসারে ডিসপ্লেসমেন্ট 0 হয়ে গেল, কারণ তার ইনিশিয়াল পজিশন ছিল এ, আবার ফাইনাল পজিশনও হলো হচ্ছে এ, তার ডিসপ্লেসমেন্ট হয়ে গেল 0। তাহলে এই ক্ষেত্রে তার ফোর্স অ্যাপ্লাই করা সত্ত্বেও তার ওয়ার্ক ডান কত হয়ে গেল, ওয়ার্ক ডান অ্যামাউন্ট কিন্তু অ্যাবসলিউট তার 0 হয়ে গেল। তাহলে আমি কি বুঝতে পারলাম, ফোর্স অ্যাপ্লাই করেছি ডিসপ্লেসমেন্ট হয়নি, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান 0। ফোর্স অ্যাপ্লাই করেছি ডিসটেন্স ট্রাভেল করেছে কিন্তু ডিসপ্লেসমেন্ট অ্যামাউন্ট 0, সেক্ষেত্রেও তাহলে ওয়ার্ক ডান কত হয়ে গেল, 0। আরো একটা ক্ষেত্রে তোমার কিন্তু ফোর্স অ্যাপ্লাই করলে তুমি ডিসটেন্স ট্রাভেল করলো বা ডিসপ্লেসমেন্ট হলো কিন্তু তা সত্ত্বেও ওয়ার্ক ডান 0 হয়, সেরকম একটা কেস আছে। ধরো তুমি এই যে এই বইটাকে ধরো তুমি এইভাবে উপরে তুললে, ঠিক আছে, তুলে তারপরে তুমি কি করলে এই ডিরেকশনে বইটাকে মুভ করে নিয়ে চলে আসলে, তাহলে এখানে তোমার ওয়ার্ক ডান কত হলো, এখানেও কিন্তু ওয়ার্ক ডান 0 বলছে। কেন? কারণ দেখো এই বইটাকে তুমি যে তুলেছো, তাহলে বইটার উপরে কিরকম ফোর্স কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে, আর বইটাকে তুমি যে সরিয়ে আনলে তাহলে বইটার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হলো, এই ডিরেকশনে হলো, তাহলে ফোর্স এদিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই ডিরেকশনে, তাহলে অ্যাপ্লাইড ফোর্স আর তার ডিসপ্লেসমেন্ট দুটোর মধ্যস্থ অ্যাঙ্গেল কত হচ্ছে, অ্যাপ্লাইড ফোর্স আর এদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে যেহেতু মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু তোমার কি হচ্ছে বলো, এক্ষেত্রেও তোমার ওয়ার্ক ডানকে বলা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাইড ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের যে ডিরেকশন তার ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওয়ার্ক ডান এমন কথা হয় 0ই হয়। ঠিক আছে, আশা করি এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার, ওয়ার্ক ডান অ্যামাউন্টটা তোমরা বুঝতে পেরেছো। এবার ধরো একটা এই অবজেক্টকে তুমি ধরো এখান থেকে নিচের দিকে ছেড়ে দিলে, তাহলে অবজেক্টটাকে এখান থেকে নিচের দিকে ছেড়ে দিলে তখন এই অবজেক্টটার মুভমেন্ট কোন দিকে হলো, সরণ কোন দিকে হলো, দেখো গ্র্যাভিটেশনাল ফোর্সের দিকে, তাহলে এটা হচ্ছে বলের পক্ষে কার্য। ঠিক আছে, আর এটাকে তুমি যদি উপর দিকে ছুড়ে দাও তাহলে ব্যাপারটা কি হচ্ছে বলো, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে, এটাকে ছুড়ে দিচ্ছ তুমি উপর দিকে, তাহলে অ্যান্টি গ্র্যাভিটেশনাল ডিরেকশনে এটাকে তুমি থ্রো করছো, তাহলে এটা হচ্ছে বলের বিপক্ষে কার্য। ঠিক আছে, ধরো দুটো টিম দড়ি টানাটানি খেলা করছে, ধরো এটা একটা দড়ি, তাহলে এই দিকে একটা দল টানছে এই দিকে, আর এই দিকে একটা দল টানছে এদিকে, এ যদি টেনে একে দিকে ফেলতে পারে তাহলে এ জিতবে, এ যদি টেনে একে দিকে ফেলতে পারে তাহলে এ জিতবে। ধরো কথার কথা আমি ডান দিকে যেটা পোস্টার ধরা আছে, ধরো এই দিকের দল শক্তিশালী, এরা কি করলো, জিতলো, তার মানে কি এ টেনে এদিকে ফেলে দিল, তার মানে এই দলটা কি করলো, বলের পক্ষে কার্য করলো, আর এই যে দলটা ছিল যারা এই দিকে টানছিল দড়িটাকে, তারা কিন্তু এই দিকে ফেলতে পারলো না এদেরকে, তারা কিন্তু যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছিল তার উল্টো দিকে পড়ে গেল, তাহলে এরা কিন্তু বলের বিপক্ষে কার্য করলো। তাহলে এরা কার্য করলো বলের পক্ষে, এরা কার্য করলো হচ্ছে বলের বিপক্ষে। আশা করি বলের পক্ষে বলের বিপক্ষে কার্য দুটো বোঝা গেছে তোমাদের। ঠিক আছে, এবার আমরা চলে আসবো হচ্ছে কার্যের একক। দেখো আমি কি বললাম, কৃতকার্য ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু কি হচ্ছে বলো, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এবার ফোর্সের তোমার এসআই ইউনিট কি, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন, আর ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কি, মিটার। তাহলে নিউটন ইনটু মিটার, এই যে অ্যামাউন্টটা আমি পাবো এটা কি বলবো হচ্ছে আমি ওয়ার্ক ডানের এসআই একক, হুইচ ইজ ইকুয়াল টু জুল, যেটাকে আমি ক্যাপিটাল জে দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, আর যদি আমি এসআই সিস্টেমে চলে আসি তাহলে কি হবে, এসআই সিস্টেমে তোমার ফোর্সের ইউনিট হয়ে গেল হচ্ছে ডাইন, ফোর্সের ইউনিট হচ্ছে ডাইন, আর ডিসপ্লেসমেন্টের ইউনিট হচ্ছে সেন্টিমিটার। তাহলে ডাইন ইনটু সেন্টিমিটার, এটাকে আমি বলবো হচ্ছে আর্গ, ই আর জি আর্গ। ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস এর তোমার ওয়ার্ক ডানের ইউনিট। আশা করি পুরোটা ক্লিয়ার। তাহলে যদি এখন তোমার প্রশ্ন হয় স্যার 1 জুল আমি কাকে বলবো, তাহলে তার অ্যান্সার কি হবে, 1 জুল দেখো কোনো একটা অবজেক্টের উপর তুমি যদি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো এবং সেই 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার ফলে অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট যদি 1 মিটার হয়, তাহলে যে অ্যামাউন্ট ওয়ার্ক ডান হচ্ছে সেই অ্যামাউন্টটাকে বলবো হচ্ছে 1 জুল। আর 1 আর্ক আমি কাকে বলবো, কোনো একটা অবজেক্টের উপর তুমি যদি 1 ডাইন ফোর্স অ্যাপ্লাই করো এবং 1 ডাইন ফোর্স অ্যাপ্লাই করার ফলে অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে অবজেক্টটা যে পরিমাণ ওয়ার্ক ডান করছে সেটাকে আমি বলবো হচ্ছে 1 আর্ক। আশা করি ওয়ার্ক ডান বিষয়টা সম্বন্ধে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। এইবার লাস্ট এই চ্যাপ্টারের সেকেন্ড যে টপিক আমি আলোচনা করছি, সেকেন্ড টপিকটা কি হচ্ছে দেখো, সেকেন্ড টপিকটা হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার আমরা কাকে বলবো, পাওয়ারের ফর্মুলা কি, পাওয়ার পি যদি এটাকে ধরি ইজ ইকুয়াল টু তোমার ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। ঠিক আছে, এবার ওয়ার্ক ডান তুমি কি দেখলে, জুল এসআই এ পার সেকেন্ড, এটা হয়ে গেল, তাহলে কি বলো, এটা হচ্ছে তাহলে পাওয়ারের এসআই ইউনিট হুইচ ইজ ইকুয়াল টু ওয়াট। ঠিক আছে, তাহলে আমি ওয়াট কাকে বলবো, 1 সেকেন্ডে তুমি যদি 1 জুল অ্যামাউন্ট কার্য করো তাহলে যে পরিমাণ ক্ষমতা হয় সেই বস্তুটার, তাহলে সেই ক্ষমতাটাকে আমি বলবো হচ্ছে 1 ওয়াট। এটা হচ্ছে তোমার ক্ষমতার এসআই একক বা পাওয়ারের এসআই ইউনিট।
আর পাওয়ারের সিজিএস ইউনিট কি দেখো, আর হচ্ছে পাওয়ার ওয়ার্কের তোমার সিজিএস ইউনিট বাই ইউনিট টাইম হচ্ছে সেকেন্ড, তাহলে আর্ক পার সেকেন্ড যেটাকে আমি বলবো হচ্ছে সিজিএস ইউনিটে, সিজিএস সিস্টেমে তোমার পাওয়ারের ইউনিট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পরিষ্কার ওয়ার্ক ডান সম্বন্ধে আমাদের ধারণা হলো, আর আমাদের ধারণা হলো পাওয়ার সম্বন্ধে আমাদের ধারণা হলো। ঠিক আছে, এইবার আমি একটু সংক্ষেপে একটু বলে দিই। তার মানে আমি ওয়ার্ক কাকে বলে আমরা সেই ধারণা আমরা করতে পারলাম, পাওয়ার কাকে বলে সেই ধারণা আমরা করতে পারলাম। এবার আমরা যে আলোচনাটা একটু করব সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, এন্ড হোয়াট ডু ইউ মিন বাই কাইনেটিক এনার্জি এন্ড হোয়াট ডু ইউ মিন বাই পোটেনশিয়াল এনার্জি। দেখো পোটেনশিয়াল এনার্জি মানে কি, ধরো এই অবজেক্টটাকে তুমি এরকম ভাবে তুমি রেখে দিলে, ঠিক আছে, এবার এই অবজেক্টটাকে তুমি এরকম ভাবে রেখে দিলে, এবার ধরো এই অবজেক্টটাকে তুমি এখান থেকে ধরো কোনো একটা টার্গেটে এই অবজেক্টটা থ্রো করে হিট করতে চাইছো, তাহলে তুমি এই অবজেক্টটাকে কি করবে, দেখো অবজেক্টটাকে এখান থেকে তুমি দেখো একটা স্পেশাল সিচুয়েশনে নিয়ে আসলে, এনে যদি তুমি এটাকে থ্রো করো তখন অবভিয়াসলি এটা গিয়ে টার্গেটটায় গিয়ে হিট করবে। ঠিক আছে, ধরো এটা যদি একটা হ্যামার হয় আর এটা ধরো একটা বড় একটা তোমার গজাল টাইপের মানে পেরেক টাইপের বড় পেরেক, তাহলে এই হ্যামারটা দিয়ে যদি পেরেকটাকে তুমি যদি এর মধ্যে তুমি ঢোকাতে চাও তাহলে কি করতে হবে, এই হ্যামারটা কি এর উপর রেস্ট করে দিলে কি পেরেকটা কি ঢুকবে, কখনোই ঢুকবে না। এই হ্যামারটাকে, এটা ধরে নিচ্ছি হ্যামার, তাহলে এই হ্যামারটাকে এখান থেকে একটা বিশেষ সিচুয়েশনে এনে একটা বিশেষ পজিশনে এনে তুমি যদি এখান থেকে এটাকে ছেড়ে দাও তাহলে বারবার এটাকে হিট করলে পরে তুমি যেখানে টার্গেট সেটাকে কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ রকম ভাবে এটাকে পুঁতে দিতে পারবে। তার মানে বুঝতে পারলে হ্যামারটাকে এরকম রেখে দিয়ে এর মধ্যে কিন্তু কোনো কার্য করার সামর্থ্য জন্মাচ্ছে না, কিন্তু যখন এই পজিশনে আছি তখন তার মধ্যে কার্য করাটা সামর্থ্য জন্মাচ্ছে। তার মানে কি হলো, তার মানে হলো হচ্ছে আরো একটা এক্সাম্পল বলি, যেমন ধরো তোমরা রামায়ণ মহাভারতের যুদ্ধ টিভিতে সকলেই দেখেছো, আমরাও দেখেছি, তাহলে যখন ধরো তীর ছোড়া হচ্ছে, ধরো এটা একটা তীর, তীর আমরা কি দিয়ে ছুরি, ধনুক দিয়ে ছুরি, তাহলে ধনুকের ধরো যে ছিলাটা আছে, ছিলা মানে কি তার স্ট্রিং, তার মধ্যে যখন ধনুকটাকে লাগিয়ে তীরটাকে লাগিয়ে যখন আমি টার্গেট হিট করব তখন কি করব, এই স্ট্রিংটাকে টেনে একটা স্পেশাল সিচুয়েশনে আনতে হবে, স্পেশাল সিচুয়েশনে এনে ছেড়ে দিলে পরেই কিন্তু এই যে তোমার তীরটা আছে তাহলে ছুটে গিয়ে কিন্তু টার্গেট হিট করবে। তুমি যদি স্ট্রিংটার মধ্যে শুধুমাত্র তীরটাকে লাগিয়ে রেখে দাও, তীরটা কি টার্গেটে হিট করতে পারবে, কখনোই পারবে না। তার মানে তীরটাকে তোমার হিট করতে গেলে স্ট্রিংটাকে টেনে একটা স্পেশাল পজিশনে আনতে হবে, স্পেশাল পজিশনে আনলে পরে তখন কিন্তু এই তীরটা কার্যকরের একটা সামর্থ্য পাবে। এটা কি আমি বলবো হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তার মানে পোটেনশিয়াল এনার্জি আমরা কাকে বলবো, তাহলে কোনো একটা অবজেক্টকে তার নর্মাল যে পজিশন তার থেকে যদি আমি একটা স্পেশাল পজিশনে নিয়ে আসতে পারি, যার ফলে তার মধ্যে একটা ওয়ার্ক ডানের একটা স্পেশাল এবিলিটি জন্মায়, কার্য করার একটা সামর্থ্য জন্মায় তার মধ্যে, সেইটাকে আমি কি বলবো, সেটাই তার মধ্যে সঞ্চিত থাকে কি হিসাবে বলো, পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত থাকে। ঠিক আছে, একটা ঢিল তুমি হাতে নিয়ে রাখলে ঢিলটাকে তুমি ছুঁড়ে মারার মতো সেটা কার্য করার সামর্থ্য লাভ করবে না, হাতে নিয়ে ওটাকে তোমায় কি করতে হবে, একটা স্পেশাল পজিশনে আনলে তারপর যদি সেখান থেকে থ্রো করো তাহলে সেই ঢিলটা গিয়ে কাউকে কিন্তু হিট করতে পারে। তার মানে ঢিলটা নিজের মধ্যে কিন্তু কার্য করার কোনো সামর্থ্য নেই, কিন্তু ঢিলটাকে একটা স্পেশাল পজিশনে আনলে তার মধ্যে কার্য করার একটা সামর্থ্য জন্মাচ্ছে। ঠিক যেটা সত্যি ছিল হচ্ছে এই তীরটার ক্ষেত্রে, তীরটাকে নর্মাল তুমি স্ট্রিং এর সঙ্গে লাগিয়ে রাখলে কার্য করার কোনো সামর্থ্য নেই, কিন্তু যখন তুমি স্ট্রিংটাকে টানছো তখন তার মধ্যে কার্য করার একটা এক্সট্রা সামর্থ্য জন্মাচ্ছে, হুইচ ইজ পোটেনশিয়াল এনার্জি। অ্যান্ড নাও দ্য টপিক কামস, হোয়াট ইজ মিন বাই কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি খুব সহজ, দেখো কাইনেটিক এনার্জি মানে কি, একটা মুভিং অবজেক্ট সেটা মুভিং অবস্থায় থাকার ফলে তার মধ্যে যে এক্সট্রা ওয়ার্ক ডান এবিলিটি জন্মায়, কার্য করার সামর্থ্য জন্মায়, সেটাকে আমি বলবো হচ্ছে তার কাইনেটিক এনার্জি। তার মানে কি কাইনেটিক এনার্জি তাহলে কি হচ্ছে বলো, ধরো তুমি লং জাম্প দিচ্ছ স্কুলে কোনো একটা কম্পিটিশনে, ঠিক আছে, এবার লং জাম্প দিতে গেলে কি হবে, তুমি নিশ্চয়ই খুব সামনে থেকে দৌড়ে এসে লাভ দেবে না, তুমি অনেকটা দূর থেকে দৌড়ে এসে লাভ দেবে। তাহলে অনেকটা দূর থেকে দৌড়ে আসার লজিকটা কি, অনেক দূর থেকে তুমি যখন দৌড়ে আসছো তখন অনেকটা রানিং থাকার ফলে তোমার মধ্যে একটা এক্সট্রা ওয়ার্ক ডান এবিলিটি তোমার মধ্যে গ্রো বা জেনারেশন হচ্ছে। তাহলে অনেকটা দূর থেকে দৌড়ে আসার ফলে তুমি কার্য করার যে সামর্থ্য লাভ করছো সেটা তোমার মধ্যে কি হিসাবে জমা থাকছে বলো, সেটা তোমার মধ্যে একটা ডেভেলপমেন্ট করছে হচ্ছে কাইনেটিক এনার্জি, যার ফলে তুমি অনেক দূরে জাম্প করে করতে পারছো। ক্লিয়ার? তাহলে কাইনেটিক এনার্জি মানে বুঝতে পারলে কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় থাকার ফলে তার মধ্যে যে কার্য করার সামর্থ্য জন্মায় তাকে আমি বলবো হচ্ছে কাইনেটিক এনার্জি। আর কোনো একটা বস্তু তার স্বাভাবিক অবস্থান থেকে পারিপার্শ্বিকের তুলনায় একটা বিশেষ অবস্থানে আনলে পরে তার মধ্যে যে কার্য করার সামর্থ্য জন্মায় তাকে আমি বলবো হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই হচ্ছে আমার কার্যক্ষমতা শক্তি অর্থাৎ ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি চ্যাপ্টারটার মধ্যে মূল আলোচ্য বিষয় রয়েছে। আশা করি টোটাল টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার এই যে তোমাদের কাইনেটিক এনার্জিটা বললাম, এই কাইনেটিক এনার্জি একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে যেটা আমি তোমাদেরকে পরে একটা ছোট্ট ভিডিওগ্রাফির মাধ্যমে সুন্দর করে বোঝাবো। কোনো একটা অবজেক্টকে তুমি যদি চিন্তার বাইরে ছাদে নিয়ে যাও
এবং ওখান থেকে যদি তুমি ওটাকে ড্রপ করো, তাহলে দেখবে ওই অবজেক্টটার অবভিয়াসলি একতলা থেকে যখন তুমি মানে একদম মাটি থেকে যখন তুমি 3 তলা বাড়ির ছাদ নিয়ে গেছো, তার মধ্যে কি স্পেশাল অবস্থানে চলে এসছে, তারপরে তার মধ্যে কি রয়েছে বলো, পোটেনশিয়াল এনার্জি রয়েছে। এইবার দেখা যাবে ওই অবস্থা থেকে বস্তুটাকে তুমি ছেড়ে দিলে, যত বস্তুটা উপর থেকে নিচের দিকে নামবে তত বস্তুটা কি হয় বলো, ভেলোসিটি ক্রমশ ইনক্রিজ করবে। তারপরে তার এই অবস্থানে যে কাইনেটিক এনার্জি ছিল, সরি পোটেনশিয়াল এনার্জি ছিল, সেই পোটেনশিয়াল এনার্জিটা আস্তে আস্তে কিসে কনভার্ট হবে, যত তার গতি বাড়তে থাকবে নিচের দিকে নামার ফলে, তত সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হতে থাকবে। এখানে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে দেখানো যায় যে এই যে বস্তুটা পড়ছে, ডাউনফল হচ্ছে অবজেক্টটা, এই ডাউনফলিং টাইম পিরিয়ডের মধ্যে প্রত্যেকটা পজিশনে কিন্তু অবজেক্টটার টোটাল এনার্জি কিন্তু কনজারভেশন হচ্ছে। অর্থাৎ কিনা এখানে একদম টপ পজিশনে যখন বস্তুটা রেস্ট অবস্থায় ছিল, তখন তার মধ্যে টোটাল এনার্জি ছিল হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, কারণ তার মধ্যে তখন কোনো কিন্তু ভেলোসিটি ছিল না। কিন্তু যখন ওটা আস্তে আস্তে ওখান থেকে নিচের দিকে পড়তে থাকলো, তত দেখা যাবে যত নিচের দিকে নামছে তত তার ভেলোসিটি বাড়ছে। তার মানে কি হচ্ছে, এই যে তার পোটেনশিয়াল এনার্জি ছিল, তত সেটা আস্তে আস্তে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হওয়া শুরু হলো। এবং দেখা যাবে যে গ্রাউন্ড টাচ করার জাস্ট আগে তার পোটেনশিয়াল এনার্জি কমপ্লিটলি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। কিন্তু টোটাল এই পজিশনে, অর্থাৎ গ্রাউন্ড টাচ করার জাস্ট আগে টোটাল কাইনেটিক এনার্জি আর টোটাল পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কত হবে, কিন্তু সেমই হবে। অর্থাৎ এই পজিশনে যখন তার টোটাল এনার্জি ছিল হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এই আর কাইনেটিক এনার্জি ছিল হচ্ছে 0, এই পজিশনে তার যে টোটাল এনার্জি সেটা, আর এই পজিশনে যখন তার কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, পুরোটাই কাইনেটিক এনার্জি হয়ে গেছে, এই পজিশনে তার টোটাল এনার্জিটা দেখা যাবে সেম হচ্ছে। এইটা এই ম্যাথামেটিক্যাল ডেরিভেশনটা আমি পরে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি তোমরা বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছো। চলো ভালো করে বিষয়টা দেখে নাও। আশা করি বিষয় তোমাদের কাছে সুপার ক্লিয়ার হবে। ওকে।